৩৬ জুলাই ৫ আগস্ট সকাল থেকে মানুষেরা যার যার মতো করে রাস্তায় নেমে পড়েছিল। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে পুলিশ এত বেশি আক্রমণাত্মক ছিল যে অনেক জায়গায় আন্দোলনকারীরা দাঁড়াতেই পারেনি। ৫ আগস্ট মুগদাই ইশতিয়াক নূর মুহিতের বাসা থেকে বের হলাম সকাল ৯টার দিকে। আমি মোয়াজ্জেম আর বাকের সিএনজি নিয়ে বের হলাম। যাত্রাবাড়ির ভেতরে সড়ক হয়ে পুরান ঢাকায় চানখারপুলের নাজিমউদ্দিন রোডে পৌঁছাতে পৌঁছাতে ১০টা সাড়ে ১০টা বেজে গেল। আসার পথে নানা জায়গায় গুলির শব্দ পাচ্ছিলাম। আমি, নাহিদ ভাই আর বাকের শাহবাগে আর সামনের সারির অন্য সমন্বয়কদের ভিন্ন ভিন্ন পয়েন্টে থাকার কথা ছিল। মাহফুজ ভাই ছিলেন শাহবাগের আশেপাশে। তিনি তারেক রেজার ফোন থেকে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলেন। সেদিন সকালে পুরান ঢাকায় এসে কারো সঙ্গে যোগাযোগ করতে পারিনি। শহীদ মিনারে সমাবেশে যোগ দিতে আসা ২০০ থেকে ২৫০ লোকের উপর সকালেই হামলা হয়। ওই এলাকায় আর কেউ ঢুকতে পারেনি। শহীদ মিনারে আহতরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেল। চানখারপুল এলাকায় পুলিশ ছাত্র জনতার উপর গুলি করছিল। এমন পরিস্থিতির মধ্যেই যাত্রাবাড়ি এলাকা থেকে লক্ষাধিক লোক আসার পথে, তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছিল। চিন্তা করেছিলাম যাত্রাবাড়ির ওই জমায়েত এসে চানখারপুল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকবে। আমরাও তখন ক্যাম্পাসে এসে ঢুকব। আমরা চানখারপুলে যে ভবনটিতে স্বপ্নর আউটলেট, তার ছাদে গিয়ে দেখতে পাই পুলিশ নাজিমউদ্দিন রোডের সোহাগ হোটেলের সামনে এসে মানুষের উপর গুলি করছে। গুলি করে করে তারা একবার চানখারপুল মোড়ে ফিরে যাচ্ছে, তারপর আবার এগিয়ে এসে গুলি করছে। কারণ ওই সড়কটা সামান্য বাঁকা হওয়ার কারণে গুলি করার সরাসরি ফায়ারিং লাইন পাওয়া যাচ্ছিল না। সেখানে বিজিবিও গুলি চালাচ্ছিল। আমরা যে ভবনের ছাদে ছিলাম সেটির নিচে ছাত্র জনতা ছিল। তাদের কাছে ইট পাটকেল ছাড়া আর কিছুই ছিল না। সিটি কর্পোরেশনের কনক্রিটে তৈরি ড্রেনের বড় পাইপের সামনে রেখে তার পেছনে মানুষ অবস্থান নিয়েছিল। আমাদের লক্ষ্য করে পুলিশ ছাদের দিকেও গুলি চালায়। আমরা ছাদ থেকে নেমে নিচে যাই সবাইকে উজ্জীবিত করতে এবং পেছনে থাকা লোকজনকে নিয়ে আসার জন্য বাকের স্লোগান ধরল। আমরা চানখারপুলে পৌঁছানোর আগেই সেখানে বিজিবির গুলিতে ২ জন শহীদ হয়েছিলেন। সেখানে মোট শহীদ হন ৫ জন। রাস্তায় রক্ত লেগেছিল। গুলি করে পুলিশ বিজিবি যখন চানখারপুল মোড়ের দিকে যায় তখন সবাই একটু বের হয়। আবার যখন গুলি চলে তখন আবার পাইপের পেছনে গিয়ে লুকায়। গুলি কনক্রিটের পাইপে লাগে। এক পর্যায়ে আমিও পাইপের পেছনে চলে যাই। বিজিবি কিছুক্ষণ গুলি করে চলে গেল। কারো গায়ে গুলি লাগেনি অবশ্য। এ সময় খবর পাই যাত্রাবাড়ি থেকে আসা বিপুল জামায়াতের সঙ্গে আনন্দবাজার এলাকায় পুলিশের গোলাগুলি হচ্ছে। যাত্রাবাড়ি থেকে আসা লোকজনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছিল। কথা হলো যে আমরা একসঙ্গে পুলিশ বিজিবির বাধা ভেঙে ক্যাম্পাসে ঢুকবো। কিন্তু নাজিমউদ্দিন রোডে সর্বোচ্চ ৩00-৪০০ লোক ছিল। গুলি ও লাশ দেখে আতঙ্কে কেউ সামনে এগোতে চাইছিল না। বিজিবি গুলি করে চানখারপুলের দিকে চলে যাওয়ার পর সবাই কনক্রিটের পাইপের পেছন থেকে উঠে দাঁড়ালো। সবাই আর একটু এগিয়ে পাইপগুলো ধাক্কা দিয়ে বোরহানুদ্দিন কলেজের সামনে যাওয়ার চেষ্টা করে। কেউ কেউ ইটের টুকরো সংগ্রহ করলো। এ সময় হঠাৎ একটি গুলি হলো। আমার ঠিক পাশে দাঁড়ানো একটা ছেলের গায়ে গুলিটা লাগে। ফিনকি দিয়ে রক্ত বের হলো। ২ ফুট এদিক ওদিক হলেই গুলিটা আমার গায়ে লাগতে পারত। তবে তখন ফায়ারিং লাইনে কেউ ছিল না। আমরা বুঝতে পারলাম না গুলিটা কোত্থেকে এলো। গুলিবিদ্ধ ছেলেটাকে সবাই মিলে ধরাধরি করে ডান দিকের একটা গলিতে নিয়ে গেলাম। আমাদের ধারণা ছিল বার্ন ইউনিটের ছাদ ছাড়া এই গুলি আসা সম্ভব নয়। একমাত্র ফায়ারিং লাইন তখন ছিল বার্ন ইউনিটের ছাদ থেকেই। ছেলেটার শরীরের এক দিক দিয়ে ঢুকে বুলেট অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে। ছেলেটা ঘটনাস্থলে আমার হাতের উপর মারা গেল। আমি হতভম্ব হয়ে গেলাম। জালিমদের কাছে মানুষের জীবন কত মূল্যহীন। মনে রাগ চেপে গেল। কয়েক খণ্ড ইটের টুকরা নিয়ে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে পুলিশের দিকে ছুঁড়ে মারলাম। বাকের বলছিল বার্ন ইউনিটের ছাদ থেকে স্নাইপার শট হচ্ছে। এমন পরিস্থিতিতে সবাইকে নিয়ে পেছনের গলিতে গেলাম। মোয়াজ্জেম সবার জন্য পানি আর রুটি নিয়ে এলো। যুক্তরাষ্ট্র দূতাবাসের সেই কর্মকর্তা সে সময় আমার সঙ্গে যোগাযোগ করলেন। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির পরিচিত আশিক নামে একজন ফোন করে বললেন সেনাপ্রধান দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশে সামরিক আইন জারি হবে। খবরটা কয়েকজনের সঙ্গে ফোনে শেয়ার করলাম। ওই সময়টাতে আবার ইন্টারনেট ছিল না। ইন্টারনেট খুলে দেওয়া হয় দুপুর ১:১টার দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে অনেকে জড়ো হয়ে থাকলেও কেউ তখনও ঢুকতে পারেনি। যাত্রাবাড়ির জমায়েতটা অনেক বড় হওয়ায় তাদের সঙ্গে পুলিশ ও বিজিবি আর পেরে উঠল না। এক পর্যায়ে তারা গাড়িতে করে পালিয়ে যায়। আমি চানখারপুলের স্বপ্ন আউটলেটের ভবন থেকে
ওয়াইফাইয়ে যুক্ত হয়ে ঢাকার অন্যান্য এলাকার পরিস্থিতি বোঝার চেষ্টা করি। ফেসবুক লাইভে গিয়ে ঘোষণা দেই, কেন্দ্রীয় সমাবেশ শাহবাগে হবে, সবাই শাহবাগে আসুন, আমরা কোনো রকমের সামরিক শাসন মানব না। কেন্দ্রীয় সমাবেশ থেকে জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয়, অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে নির্ধারিত হবে। সামরিক শাসনের ঘোষণা এলে শাহবাগ থেকে বিকল্প সরকার ঘোষণা করব, এটাই ছিল ভাবনা। পরে চানখারপুল দিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে যাই। যাত্রাবাড়ির জামায়াতটা চানখারপুল দিয়ে ঢুকে দোয়েল চত্বর হয়ে শাহবাগের দিকে গেল। 12:30 থেকে 1টার দিকে আমরাও শাহবাগের দিকে গেলাম। শাহবাগে পৌঁছে নাহিদ ভাই আর তরিকুল ভাই সহ কয়েকজনকে পেলাম। শাহবাগ তখন জনসমুদ্র, সেখান থেকেই অন্য জায়গার পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছিলাম। শাহবাগে অনেকক্ষণ স্লোগান দেয়া হলো, সেখানে একটা পিকআপ আর মাইক আসার কথা ছিল, সেগুলো পৌঁছায়নি বলে মিছিল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।